বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ বোরহানুদ্দিন সরকার, সিনিয়র শিক্ষক গণিত, দেবিদ্যার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দেবিদ্যার কুমিল্লা। আজ আমি তোমাদের জন্য আজকে আমি আছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে। আজকের পাঠ সপ্তম শ্রেণী গণিত অধ্যায় 2.3 পর্ব 3। আমরা গত ক্লাসে পর্ব 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 3 নম্বর পর্ব আলোচনা করছি এই অধ্যায়ের। চলো আমরা মূল পাঠে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 21 নম্বর অঙ্ক, লিলি একটি কাজ 10 ঘন্টায় করতে পারেন, মিলি একা ওই কাজটি 8 ঘন্টায় করতে পারেন। লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবেন? তো আমরা এখন এই অঙ্কটা করার জন্য যে কাজগুলো করতে হবে আমাদেরকে প্রথমে লিলি 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে সেটা আগে বের করে নিই। ঠিক একইভাবে মিলি একা 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে সেটা বের করে নিই। তারপরে আমরা কি করব? তারপরে আমরা উভয়ের একদিনের 1 ঘন্টার কাজ যোগ করব। দেখো, লিলি একা 10 ঘন্টায় করতে পারে একটি কাজ। সুতরাং লিলি একা 1 ঘন্টায় করতে পারে কাজটির 1 ঘন্টায় কত? 10 ঘন্টায় যে কাজটা করতে পারে 1 ঘন্টায় করতে পারবে তার 10 ভাগের 1 অংশ কাজ। 10 ভাগের 1 অংশ করতে পারবে সে। ঠিক একইভাবে আমরা যদি আবার বলি যে মিলি 8 ঘন্টায় করতে পারে ওই কাজটি, মিলি একা 8 ঘন্টায় করতে পারে ওই কাজটি। সুতরাং মিলি 1 ঘন্টায় একা 1 ঘন্টায় করতে পারে কাজটির 8 ভাগের 1 অংশ, অর্থাৎ 8 ঘন্টায় যা করে 1 ঘন্টা করবে তার 8 ভাগের 1 অংশ কাজ। সুতরাং লিলি ও মিলি একা 1 ঘন্টায় করতে পারে। উভয়ের কাজ আমরা একত্রে এখন কি করব? একসাথে যোগ করব। লিলি ও মিলি একত্রে 1 ঘন্টায় করে কাজটির এই 10 ভাগের 1 অংশ যোগ 8 ভাগের 1 অংশ সমান এই 10 আর 8 এর লসাগু 40, 4 10 40, 10 দ্বারা 4 কে ভাগ করলে কত হবে? 4 হবে। 4 10 40, 4 ওকে 4 প্লাস 5 আর 40, 5 ওকে 5। 8 দ্বারা প্রথম 40 কে ভাগ করব। ভাগ করার পরে যে ভাগফল হবে সেই ভাগফল দ্বারা আমরা গুণ করব কাকে? লবকে। তাহলে 8 দ্বারা ভাগ করলে হয় 5, 5 দ্বারা 1 কে গুণ করলে হবে 5 ওকে 5 সমান 40 ভাগের 9 অংশ। 5 এর 4 যোগ করলে কত হবে? 9 অংশ। 40 ভাগের 9 অংশ। ঠিক আছে, তাহলে 40 ভাগের 9 অংশ কাজ করে 1 ঘন্টায়। বলছে যে লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবেন? তাহলে সম্পূর্ণ কাজটা হলো 1। তাহলে 40 ভাগের 9 অংশ কাজ করে 1 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ কাজটা করতে কি কি হবে দেখো। লিলি ও মিলি একত্রে 40 ভাগের 9 অংশ কাজ করে 1 ঘন্টায়। সুতরাং একবার সম্পূর্ণ অংশ কাজ করে 9 ভাগের 40, 1 গুণন 40 ঘন্টায় সমান আমরা লিখি 9 ভাগের 40 ঘন্টায়। সমস্ত করলে 4 9 36, 4 সমস্ত 9 ভাগের 4 ঘন্টায়। তাহলে আমরা সম্পূর্ণ কাজটা কত ঘন্টায় করতে পারবো? তারা দুজনে একসাথে মিলে 4 সমস্ত 9 ভাগের 4 ঘন্টায়। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, দেখো এর পরের অঙ্ক। দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? আমরা চৌবাচ্চার অঙ্ক তার পূর্বে করেছি। তো আমরা প্রথম লিখি যে প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ চৌবাচ্চাটি,
1 মিনিটে পূর্ণ হয় 20 ভাগের 1 অংশ। 1 মিনিটে উভয় নল দ্বারা কতটুকু পূর্ণ সেটা বের করে নেই। দেখো এখন দ্বিতীয় নল প্রথম লিখেছি, দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। সুতরাং দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির 30 ভাগের 1 অংশ। সুতরাং 18 বলছে কি যে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। কেন? প্রথম নলটি বন্ধ হয়ে যাবে কিন্তু দ্বিতীয় নলটি 18 মিনিট চলবে। তাইলে এই জন্য আমরা এখানে দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় কত, 18 মিনিটে পূর্ণ হয় কতটুকু সেটা আমরা বের করে নিচ্ছি। 30 ভাগের 1 গুণন 18 অংশ। 6 দিয়ে কাটলে 5 6 30, 3 6 18 বা 5 ভাগের 3 অংশ। তাহলে দ্বিতীয় নল দ্বারা আমাদের বলছে যে 5 ভাগের 3 অংশ পূর্ণ হবে, যেহেতু 18 মিনিটে পানি পূর্ণ হবে। তাহলে দ্বিতীয় নল কিন্তু 18 মিনিটই চলবে, অর্থাৎ দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটই পানি চৌবাচ্চায় আসবে। তাইলে বাকি থাকে কত? সম্পূর্ণ চৌবাচ্চাটা হলে 1। তাহলে প্রথম নল দ্বারা 1 বিয়োগ 5 ভাগের 3 যেটা হবে সেটা প্রথম নল দ্বারা পূর্ণ করতে হবে। দেখো তাহলে প্রথম নল দ্বারা চৌবাচ্চার পূর্ণ হয় 1 বিয়োগ 5 ভাগের 3 অংশ বা 5 ভাগের 5 বিয়োগ 3, কেন এটা নিচে মনে মনে 1 আছে, এই 1 দিয়ে 5কে ভাগ করলে 5, 5 দ্বারা 1কে গুণ করলে 5, বিয়োগ এই 5 দ্বারা এই 5কে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা এই 3কে গুণ করলে বিয়োগের 3 হবে বা 5 ভাগের 2 অংশ। এই যে প্রথম নল দ্বারা চৌবাচ্চার পূর্ণ হয় 5 ভাগের 2 অংশ। এখন 5 ভাগের 2 অংশ পূর্ণ হইতে যতক্ষণ সময় লাগবে ঠিক ততক্ষণ সময় প্রথম নলটা চালু থাকবে, তারপরে প্রথম নলটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? এখন প্রথম নল দ্বারা একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 20 মিনিটে। সুতরাং প্রথম নল দ্বারা 5 ভাগের 2 অংশ পূর্ণ হয় কতটুকু সময়ে, কত মিনিটে? দেখো তাহলে 20 গুণন 2 নিচে হবে 5 মিনিট, 4 5 20, কাটাকাটি করলে 4 5 20, 4 দোকানে 8, 8 মিনিট। উত্তর 8 মিনিট পর প্রথম নলটি বন্ধ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরের অঙ্কে চলে যাচ্ছি। এবার ট্রেন এবং সেতু। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তো আমরা সচরাচর এটাই বুঝি যে ট্রেন এবং সেতুর যে অঙ্কগুলো আছে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে ট্রেন লম্বা, ট্রেন যদি সেতুকে অতিক্রম করতে হয় তাহলে ট্রেন সেতু অতিক্রম কখন হবে? যখন ট্রেনের সম্পূর্ণ দৈর্ঘ্য সেতু অতিক্রম করবে। তাহলে ট্রেন একটা সেতুকে অতিক্রম করতে হলে কি করতে হয়? ট্রেন একটি সেতুকে অতিক্রম করতে হলে আমাদেরকে প্রথমে যেই কাজটা করতে হবে যে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। যেমন মনে করো আমার হাতে এই যে কলমটা আছে, এখন এটাকে যদি আমরা সেতু মনে করি, আর এই যে লাল কলমটা আছে এটাকে যদি আমরা ট্রেন মনে করি, তাহলে দেখো এই ট্রেনটা এখান থেকে এই কলমের এই যে মাথা দেখতে পাচ্ছ, এই মাথা থেকে যাত্রা শুরু করলো। আস্তে আস্তে সে যখন সেতুর ওপারে চলে গেল, এভাবে সে এখানে চলে আসলো, তখনও কিন্তু সেতু অতিক্রম করতে পারেনি। সে আস্তে আস্তে আবার এই জায়গায় চলে আসবে। ঠিক এখানে আসার পর যখন দেখছো যে এইটা হলো তোমার এই সেতুর দৈর্ঘ্য আর এইটা হলো আমার ট্রেনের দৈর্ঘ্য, তাহলে ট্রেন সেতুকে অতিক্রম করতে হলে কি করতে হবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করলে সেতু অতিক্রম করা হয়ে যাবে। তো দেখো আমরা এখন কিভাবে করি। 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো 48 কিলোমিটার সমান কত বের করে নিই। 1000 গুণন 48 মিটার সমান
48,000 মিটার। 48,000 মিটার। আবার 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ঠিক আছে? তো এখন 60 মিনিট সমান 60 গুণন 60 সেকেন্ড সমান 3600 সেকেন্ড। ট্রেনটি 3600 সেকেন্ডে অতিক্রম করে 48,000 মিটার। ঠিক আছে? কারণ ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। এই জন্য 1 ঘন্টা তো 36 সেকেন্ড। সে 48,000 মিটার অতিক্রম করে। ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে। তাহলে ট্রেন 1 সেকেন্ডে অতিক্রম করে 3600 ভাগের 48,000 মিটার। সুতরাং ট্রেনটি 30 সেকেন্ড অতিক্রম করে, দেখো এত মিটার। আমরা যদি এটা কাটাকাটি করি, আমরা এখানে 12 কাটতে পারি। প্রথম 2 শূন্য কেটে দিতে পারি। দেখো 3 12 36, 12 যদি কাটি আমরা 3 12 36 আর 4 12 48। ঠিক আছে? এখন 48 12 কাটতে 1200 কাটলে 4800 আর 1 শূন্য থাকে, এখানে 1 শূন্য চলে আসবে, এখানে শূন্য থাকে না, এনএস থাকবে না। 3 10 30। তোমরা আরো ছোট সংখ্যাটা কাটতে পারো। 40 কে 10 দ্বারা গুণ করে 400 মিটার। তাইলে ট্রেনটি 30 সেকেন্ডে 400 মিটার অতিক্রম করে। তাহলে 400 মিটার যদি অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য এই যে দেখো এখানে 100 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, তাহলে সেতুর দৈর্ঘ্য কত? কারণ ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য হলো 400 মিটার। কিন্তু ট্রেনটি 30 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য ও সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। সুতরাং ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য 400 মিটার। কিন্তু ট্রেনের দৈর্ঘ্য কত? 100 মিটার। সেতুর দৈর্ঘ্য সমান 400 মিটার মাইনাস ট্রেনের দৈর্ঘ্য। 400 মিটার বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য কত? 100 মিটার সমান 300 মিটার। সুতরাং আমরা বলতে পারি যে এখন সেতুটির দৈর্ঘ্য হবে কত? 300 মিটার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা আবারও বলছি, দেখো একটু, যে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য হলো সমান 400 মিটার। আমরা আগেই বলেছি যে ট্রেন একটি সেতুকে অতিক্রম করতে হলে তার সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে সেতুর দৈর্ঘ্য সমান 400 মিটার বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 400 মিটার বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য হলো 100 মিটার। তাহলে বিয়োগ করলে থাকে কত? 300 মিটার। অতএব আমরা বলতে পারি সেতুর দৈর্ঘ্য 300 মিটার। আমরা এরপরের অঙ্কে চলে আসছি। 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো আজকে এখন যে অঙ্কটা আমরা করছি, এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে। এই দুটো যোগ করে যতটুকু পথ অতিক্রম করতে যে সময় লাগে সেই সময়টা বের করলে আমাদের হয়ে যাবে। দেখো এখন আমরা লিখি যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য 120 মিটার প্লাস 330 মিটার যোগ করলে কত হয়? 0 0 3 2 5 450 মিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 30 কিলোমিটার বেগে যায়, 30 কিলোমিটার সমান 30,000 মিটার। 1000 গুণন 30 মিটার সমান 30,000 মিটার। আবার 1 ঘন্টা সমান 60 মিনিট। সুতরাং আগের মতোই এত সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 3600 সেকেন্ড। এখন এই ট্রেনটি 3600 সেকেন্ড অর্থাৎ কত মিটার? এই 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে 450 মিটার অতিক্রম করতে যে সময়টা লাগবে আমরা সেই সময়টাই বের করতে হবে। দেখো ট্রেনটি সেতুকে অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্য সহ অতিক্রম করতে হবে। অর্থাৎ ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। সুতরাং ট্রেনটি 1 সেকেন্ডে অতিক্রম করে 1 মিটার অতিক্রম করে 30,000 ভাগের 3600 সেকেন্ডে সময় নিয়ে। সুতরাং ট্রেনটি 450 মিটার অতিক্রম করতে হবে।
অতিক্রম করবে 30,000 ভাগের 3600 গুণন 450 সেকেন্ড সময়। আমরা এখন কাটাকাটি যদি করি, আমরা যদি এখন এই 6 দা কাটি, 6 দিয়া কাটি, 600 3600, আর এখানে 5 6 30 50, আর এই 50 আমরা এটা কাটাই 9 50 450, 6 নং কত 54 সেকেন্ড বা 54 সেকেন্ড উত্তর হবে। অর্থাৎ এই ট্রেনটি সেতুকে অতিক্রম করতে গেলে কত সময় লাগবে? 54 সেকেন্ড সময় লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে তোমাদেরকে খেয়াল করতে হবে যে ট্রেনটি সেতুকে অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্য সহ অতিক্রম করতে হবে, অর্থাৎ ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তো আমরা ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য আমরা 450 মিটার পেয়েছিলাম, আর ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে, 1 মিটার অতিক্রম করে 30,000 ভাগের 3600 সেকেন্ডে। সুতরাং 450 মিটার অতিক্রম করতে যে সময় লাগে অর্থাৎ 54 সেকেন্ড, এটি আমাদের লক্ষ্য ছিল যে আমরা কি বের করব, সেটা হলো 54 সেকেন্ড সময় লাগে সেতুটিকে অতিক্রম করতে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে এই কামনা করছি। আল্লাহ হাফেজ।